তোমার কোনো হ্যাপি নিউ ইয়ার নাই। তুমি যদি আমার মতো একটা মাদ্রিদ ফ্যান হয়ে থাকো তাহলে আমাদের হ্যাপি নিউ ইয়ার নাই। হ্যাপি নিউ ইয়ার কি ভাই? গতকাল রাতের বেলা যেখানে সবাই মুরগি পুরায় বারবিকিউ করছে, সেই জায়গায় কেউ না কেউ আমার কলিজাটা পুরায়ও খেয়ে ফেলছে। কারণ গতকাল রাত থেকে এই বছরের শুরুটা আমরা যেভাবে শুরু করছি মাদ্রিদ ফ্যানরা, সেটা কোনোভাবেই প্লিজিং না, কোনোভাবেই হ্যাপি না। কারণ আমরা যেই নিউজটা পাইছি সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে ইজ রাইট অ্যাট দিস মোমেন্ট ইনজুর্ড। গত 2 সপ্তাহ মাদ্রিদের কোনো গেম ছিল না। মাদ্রিদ একটা ভালো ছুটির মাঝখান দিয়ে গেছে বলতে পারি আমরা, 14 দিনের ব্রেক ছিল। সেই জায়গায় এখন এসে আমরা শুনতেছি যে কিলিয়ান এমবাপ্পে ইনজুর্ড, তার একটা হাঁটুর ইনজুরি আছে। এখন এই জায়গায় আসলে প্রবলেমটা কোন জায়গায় ভাই? একটা প্লেয়ার 27 বছর বয়স, ওয়ার্ল্ড কাপ জিতছে, গোল্ডেন বুট জিতছে, এত এত গোল দিছে, এত এত অ্যাচিভমেন্ট, সে কি ইনজুরিতে একবার পড়তে পারে না? সেই জায়গায় তো আমাদের সহমর্মিতা দেওয়ার কথা, সেই জায়গায় তো আমাদের স্যাড থাকার কথা, কিন্তু মেজাজটা খারাপ কেন? মেজাজটা কেন খারাপ? তুমি চিন্তা করতে চাও একটা প্লেয়ার যে কিনা গত বছরে অ্যালং উইথ থিবো কুর্তোয়া পুরাটা টাইম আমাদের ক্যারি জব করছে, পুরাটা টাইমে সে মাদ্রিদের 50%-এর বেশি গোল দিছে এবং উইথাউট এনি ডাউট সে মাদ্রিদের বেস্ট প্লেয়ার। তাহলে সেই জায়গায় তার অ্যাবসেন্স মাদ্রিদের জন্য অফকোর্স ইম্পর্টেন্ট, কিন্তু এর থেকে বেশি ইম্পর্টেন্ট কি জানো? এর থেকে বেশি ইম্পর্টেন্ট এই রিয়েলাইজেশনটা যে ভাই ম্যানচেস্টার সিটির গেমের পরে যখন আমরা দেখতে পারছি যে কিলিয়ান এমবাপ্পে ইজ ইন আ ডিসকমফর্ট, ইনজুরি থাকতে পারে, ইনজুরি হইতে পারে, সেই জায়গায় কেন তাকে আলাভেস, তালাভেরা এবং সেভিয়ার গেমগুলা খেলতে দেওয়া, যেখানে এই গেমগুলা সে খেলতে চাইছে উইথ ওয়ান ইন্টেনশন অনলি, সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডটা টাচ করতে হবে। এবং ইট ইজ প্রিটি ফেয়ার, একটা প্লেয়ার হইলে সেই জিনিসটা আমিও চাইতাম যে ভাই আমি একটু রিস্ক নিয়ে গেমগুলো খেলে ফেলি, আমি জানি আমি পারবো, আমি রেকর্ডটা ভেঙে ফেলি, বিকজ রেকর্ডটা ইম্পর্টেন্ট বেশি, আমার আইডলের রেকর্ড। কিন্তু এই জিনিসটা সে চাওয়ার পরও জাবি আলোনসো তাকে এই জিনিসটার পারমিট দেওয়া, কারণ সে একটা চিট কোড, দ্যাট ইজ সামথিং ভেরি রং। এই জিনিসটা টিম ম্যানেজমেন্ট থেকে বের হওয়া ইজ ভেরি রং। ঠিক আছে, এর থেকে বড় কথা হচ্ছে ভাই এই যে ইনজুরিটা যেটাতে কিনা কিলিয়ান এমবাপ্পে এখন ভুগতেছে, দ্যাট ইজ নট গুড। সে যদি 1 মাস পরে ব্যাক করে, 6 মাস না লাগায়, তারপরও দ্যাট ইজ নট গুড। কারণ 2014 সালে যখন রোনালদো একটা নি ইঞ্জুরিতে পড়ছে, তার খেলার ক্যারিয়ার গ্রাফটাই চেঞ্জ হয়ে গেছে। সে একটা ফ্ল্যাশি উইঙ্গার থেকে সে একটা স্ট্রাইকারে রূপান্তরিত হয়েছে। আর এই ইঞ্জুরির কারণে ফার্স্ট যে কথাটা কিলিয়ান এমবাপ্পে বলছে যে সে তার পেস এক্সিলারেট করতে পারতেছে না, বেস্ট পেসে সে খেলতে পারতেছে না। তো এই জায়গা কতটা ইম্পর্টেন্ট সেটা এখন তোমরা নিজেরাই বুঝো যে ভাই এমবাপ্পের যদি ক্যারিয়ারে এরকম একটা জিনিস আসে যে ভাই এমবাপ্পে এখন নিজের বেস্ট পেসে খেলতে পারে না, তাহলে এটা অনেক ক্রুশাল। কারণ এমবাপ্পের একটা ডিফাইনিং ফ্যাক্টর হচ্ছে গিয়ে তার পেস। কিন্তু দেখা যাবে যে এমবাপ্পের এই ইনজুরিটা কত বড় বা কত দূর যায়, তারপর সে কিভাবে কামব্যাকটা করে। বাট আদার দেন দ্যাট, ইফ উই টক অ্যাবাউট রিয়াল মাদ্রিদ, আমরা যদি এটা নিয়ে কথাবার্তা বলতে চাই যে ভাই মাদ্রিদ এখন কি করবে, একটা টিম এতগুলা ইনজুরি, তাদের ইনজুরি দিয়ে দাঁড়ানো লাইন আপটা বেটার। কারেন্টলি এট দিস মোমেন্ট তাদের ইনজুর্ড লাইন আপটা বেটার আমার কাছে মনে হয়। ঠিক আছে, কিন্তু মাদ্রিদের এই যে টাইমটা, এই বছরটা শুরু করতে যাইতেছে মাদ্রিদ রিয়াল বেতিসের এগেনস্টে ম্যাচ খেলে, যেখানে জানুয়ারি মাসে তাদের হচ্ছে গিয়ে 5-6টা গেম আছে, তারপরে অ্যাথলেটিকোর এগেনস্টে গেম, তারপরে এই মাসে হচ্ছে গিয়ে মোনাকো আছে, বেনফিকা আছে, চ্যাম্পিয়ন্স লিগের গেম। সো ক্রুশাল একটা মান্থ এই সিজনের জন্য। তো এই জায়গায় মাদ্রিদের কাছে পসিবল রিপ্লেসমেন্ট কি আছে, যেখানে মাদ্রিদ এনরিককে নিজে মাথায় করে কোলে করে নিয়ে গিয়ে লিওনে ছেড়ে আসতেছে যে ভাই তুমি এখন এখানে খেলো, এখানে খেলে তুমি কিছুদিন টাইম পাও, তুমি বড় হও, গোল দাও, তারপর তোমাকে নিয়ে আসবো। কিন্তু এখন মাদ্রিদের সিচুয়েশনটা এই জায়গায় যে এমবাপ্পেও নাই, এনরিকো নাই, পসিবল সাবস্টিটিউশন হিসেবে আমাদের কাছে আছে গনজালো গার্সিয়া, যাকে নিয়ে গত কয়েক মাসে আমি জাস্ট এই কথাটাই বলছি যে ভাই সে নিজেকে প্রমাণ করছে ক্লাব ওয়ার্ল্ড কাপে, গিভ হিম সাম গেম টাইম, সে ভালো খেলুক। কিন্তু যতটুকুই গেম টাইম পাইছে তারপরে সে ভালো খেলতে পারে নাই, বাট আদার দেন দ্যাট তাকে আমরা ওরকম চান্সও দেই নাই। এখন সিচুয়েশনটা আসলেই অনেক শেকি শেকি হয়ে গেছে। এখন লেটস টক অ্যাবাউট যে মাদ্রিদের এই সিচুয়েশনে পসিবল সলিউশন গুলা কি হইতে পারে। ঠিক আছে, ফার্স্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে মাদ্রিদের বেসিক স্ট্রাকচারে থাকা যাওয়াটা অস্বাভাবিক কিছু হবে না, যেখানে গনজালো গার্সিয়াকে স্টার্ট করানো হইতেছে। কারণ গনজালো গার্সিয়া ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার যে কিনা তোমাকে গোল না দিলেও হি ইজ সামওয়ান হু গেটস ইনভলভড ইন দ্য গেম, হি ইজ সামওয়ান হু ওয়ার্কস হার্ড, প্রেস করে। তো সেই জায়গায় ও যদি কন্টিনিউয়াসলি প্রেস করে ফুটবল খেলে থাকে এবং মাদ্রিদকে ওই ফিজিক্যাল সাপোর্টটা দেয়, সেই জায়গায় আমরা দেখতে পারবো যে মাদ্রিদ যেখানে কিলিয়ান এমবাপ্পের এক্স ফ্যাক্টরটা তো পাইতোই গেমের মাঝখানে, বাট আদার দেন দ্যাট এমবাপ্পে ভিনিসিয়াস দুইজন প্রেস একসাথে করতো না, সেই জায়গায় একটা প্লেয়ার কমে যাচ্ছে এবং একটা প্লেয়ার বেশি প্রেস করতেছে। এমবাপ্পের জায়গায় গনজালো গার্সিয়া নামলে সে বেশি প্রেস করবে, তো সেই জায়গায় ভিনিসিয়াস কোনো আউটপুট দেখাইতে পারে কিনা, এইটা একটা পসিবল অপশন হইতে পারে। সেকেন্ড পসিবল অপশনে আমার কাছে মনে হয় যে এইটা একটু
রিস্কের মতো, একটা গ্যাম্বলের মতো, একটা জুয়ার মতো, যে আর্দা গুলারকে তার ম্যাক্সিমাম পোটেনশিয়াল হিট করানোর জন্য তাকে অ্যাটাকে তুলে দেওয়া। আমরা ক্যাম হিসেবে জুড বেলিংহামকে খেলাই, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। বাট আর্দা গুলারকে তুমি ফলস নাইন হিসেবে দাঁড়া করায় দাও, কারণ আর্দা হ্যাজ দ্যাট শট টেকিং এবিলিটি, আর্দা হ্যাজ দ্যাট প্রেজেন্স ইন দ্য বক্স, যে সে দুবদাপ থার্ড ম্যান রান বের করে। তো সেই জায়গায় বিল্ড আপের জন্য আর্দাকে নিচে খেলতে হইলো না, জুড বেলিংহামকেও আর্দার জন্য নিচে খেলতে হইলো না। একজন ক্যাম খেলতেছে, একজন ফলস নাইন খেলতেছে, যেখানে আমরা ডাবল ম্যান অ্যাপিয়ারেন্স বক্সের মধ্যে পাবো। দো কিলিয়ান এমবাপ্পের ওই শার্পনেসটা থাকবে না, বাট দেন এগেন ওর ক্রিয়েটিভিটিটা দেখা যাক যে রদ্রিগো আর ভিনিসিয়াস জুনিয়রকে আরো বেশি একসাথে খেলাইতে পারে কিনা। এইটা একটা প্রবাবল সেকেন্ড অপশন হইতে পারে। থার্ড অপশনে আমার কাছে যেটা মনে হয় যে ব্রিং ব্যাক দ্য ওল্ড ট্রায়ো, ব্রিং ব্যাক দ্যাট ট্রায়ো, যেখানে আমরা রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বিলিংহামকে কাঁপাইতে দেখছি। এখন এইটা কি পসিবল হবে কি হবে না, ভেরি মাচ ডিপেন্ডস অন আওয়ার মিডফিল্ড, যে ভাই মিডফিল্ড আমাদের কতটুকু ওয়ার্ক করতেছে এবং মিডফিল্ডে আমরা কতটুকু ক্রিয়েটিভিটি আনতে পারতেছি। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আলটিমেটলি তখন আমাদের কাছে লুকা মডরিচ ছিল, যে কিনা আউট অফ নোওয়্যার কিছু না কিছু বানাইতো এবং জুড বেলিংহাম উপরের জিনিসগুলা হচ্ছে গিয়ে কন্ডাক্ট করতো। তখন টনি ক্রুজ ছিল যে কিনা টেম্পো কন্ট্রোল করতো। তো এই ধরনের সিচুয়েশনগুলোতে জিনিসপত্র খুবই ভাস্ট এবং ডিফারেন্ট, যে ভাই আমরা ওই জিনিসটা করতে পারবো কিনা। বাট আদার দেন দ্যাট, আমরা যদি ফরমেশন নিয়ে কথা বলি বা আমরা যদি হচ্ছে গিয়ে পসিবল সলিউশন নিয়ে কথা বলি, আমার মাথায় এই জিনিসটা আসে যে ভাই হোয়াট ক্যান উই অ্যাকচুয়ালি ডু, হোয়াট ক্যান উই অ্যাকচুয়ালি ডু ইন টার্মস, যে মাদ্রিদের ফরমেশন কি চেঞ্জ হবে কিনা। কারণ আমাদের কাছে যদি এখন স্ট্রাইকার নাই, আমরা যদি গঞ্জালো গার্সিয়াকে প্রিফার না করি, দেন হোয়াট আর উই গোনা ডু। আমার কাছে মনে হয়েছে লেটস গো উইথ 4-4-2। এটার একটা ক্রুশাল কারণ হচ্ছে কি আমরা অনেকবার এই জিনিসটার রিফ্লেকশন দেখতে পারছি। সাপোজ লেটস টক অ্যাবাউট 17-18 সাল, যখন আমাদের টিমের মধ্যে ইস্কো খেলতো, তখন মাদ্রিদে একটা 4 ম্যান ডায়মন্ড মিডফিল্ড ছিল, যেখানে 4-4-2 তে মাদ্রিদ খেলতো। উপরে আমরা দেখতাম রোনালদো আর বেনজেমা খেলতো, ক্যাম হিসেবে ইস্কো খেলতো, মডরিচের সাথে হচ্ছে গিয়ে ক্যাসেমিরো আর ক্রুজ খেলতো। তো একটা 4 ম্যান প্রপার মিডফিল্ড থাকতো, যেই জিনিসটা ডায়মন্ড হিসেবে খেলতো, খুবই ক্লোজ থাকতো, খুবই ন্যারো থাকতো, এবং সেটার জন্য আমরা ফুলব্যাকদেরকেও উপরে খেলাইতে পারছি। তখন আমাদের অ্যাটাকাররা প্রপার গোল স্কোর করছে দেখে দ্যাট ওয়ার্ক আউট। কিন্তু এই টিমের মধ্যে যদি আমরা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে যাই, যে ভাই আমরা 4-4-2 ডায়মন্ড খেলবো, যেখানে উপরে আমার ভিনিসিয়াস জুনিয়র এবং ধরো রদ্রিগো খেলতেছে, দেন আমরা কাকে মিডফিল্ডে পিক করবো? অফকোর্স আমার চুয়ামিনির মতো একটা ক্যারেক্টার দরকার, অফকোর্স আই নিড আ ক্যারেক্টার লাইক ভেদে ভালভার্দে, অফকোর্স আই নিড জুড বিলিংহাম অ্যান্ড কামাভিঙ্গা। কিন্তু তখন আর্দা গুলারকে কি করবো, বা আমার ক্যাম হিসাবে কে সেই জিনিসটা এক্সিলারেট করতে পারবে? বিকজ আমরা যদি মিলাইতে যাই, জুড বেলিংহাম ইজ নট সিমিলার টু ইস্কো, আর্দা গুলার ইজ নট সিমিলার টু ইস্কো, কিন্তু আবার দেন এগেন উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ লাক্সারি ইন আওয়ার স্কোয়াড, যে ভাই এইরকম প্লেয়ার আছে যে কিনা কিছু না কিছু বানায় ফেলতেছে। ঠিক আছে, জুড বেলিংহাম বানায়, আর্দা গুলার বানায়, কিন্তু সেটা অনেক ডিরেক্ট অ্যাপ্রোচে যায়। আবার যদি আমরা এই জিনিসটা চিন্তা করতে যাই, যে ভাই আমরা যদি 4-4-2 ফরমেশন খেলাইতেই হয়, দেন ওয়াই ডু উই হ্যাভ টু প্লে ডায়মন্ড, যেখানে আমাদের অনেক অ্যাটাক করতে হবে? লেটস প্লে সেফ, যেখানে আমরা এই জিনিসটাও দেখতে পারি যে ভাই মাদ্রিদ যদি 4-4-2 স্ট্রেইট খেলে, ঠিক আছে, যেখানে মাদ্রিদের 4 ম্যান মিডফিল্ড কোনো রকমের ডায়মন্ড শেপে থাকবে না, তারা স্ট্রেইট শেপে থাকবে, এবং মাদ্রিদ এই জায়গায় তার ফিজিক্যাল মিডফিল্ডার গুলাকে খেলাচ্ছে, সাপোজ জুড বেলিংহাম, ফেদে ভালভার্দে, চুয়ামিনি, কামাভিঙ্গা, মেবি সামটাইমস সেবায়োস। কারণ এই ধরনের প্লেয়ারদের খেলাইলে যে জিনিসটা হবে, যে আমরা একটা মিডফিল্ড ব্লক রেডি করতে পারবো, একটা মিডফিল্ড ওয়াল রেডি করতে পারবো, যে জিনিসটা ইউজ করে আমরা হয়তো অনেকগুলা গোল দিতে পারবো না একটা গেমের মধ্যে, হয়তো যেই গেমটা আমাদের 4 গোল দিয়ে জিতার কথা, সেটা আমরা 1 গোল দিয়েই বসে পড়ছি। কিন্তু এই সিস্টেমে খেললে আমরা কিছু কিছু ম্যাচ বের করে ফেলতে পারবো, উইচ উইল বি ইম্পর্টেন্ট। কিন্তু এই ধরনের এক্সপেরিমেন্ট গুলাতে আমার কাছে কিছু কিছু জায়গায় প্রবলেম আছে। প্রবলেম এইটা হইতে পারে যে জাবি আলোনসো তার সিস্টেমে ফুল ব্যাকদেরকে অনেক বেশি ইউজ করে, তার সিস্টেমের জন্য ওয়াইড পজিশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট এই জন্য যে সাপোজ আমরা দেখি কারেরাসকে যেভাবে সে ইউজ করতেছে, বা আমরা যেভাবে দেখে আসছি সে ফ্রিম্পং বা হচ্ছে গিয়ে গ্রিমাল্ডোকে ইউজ করছে, সেই জিনিসটা যদি আমরা ন্যারো ফরমেশনে খেলি, সেই জিনিসটা ওয়ার্কআউট করবে না। কারণ আমরা ইভেন এই সিজনেও তো জিনিসটা দেখছি যে ভিনিসিয়াসের জায়গায় অনেক সময় কিলিয়ান এমবাপ্পে ওয়াইডে চলে গেছে, সো দ্যাট হি ক্যান গিভ দ্য উইডথ, কারণ জাবি আলোনসো সিস্টেমে উইডথ অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় ন্যারো সিস্টেম কতটুকু কাজ করবে এবং কতটুকু সে খেলাইতে পারবে, এটাও একটা দেখার বিষয়। কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু এখন কিলিয়ান এমবাপ্পে নাই, ইউ হ্যাভ টু ট্রাস্ট ভিনিসিয়াস জুনিয়র, ইউ হ্যাভ টু ট্রাস্ট ভিনিসিয়াস জুনিয়র, যে ভাই নাও ইউ আর দ্য মেইন ক্যারেক্টার, নাও ইউ প্লে। এখন
এই যে বাকিটা টাইম, এই যে সাপোজ 2 মাস যেখানে কিলিয়ান এমবাপ্পে রিকভার করবে, বা 1 মাস যে কিলিয়ান এমবাপ্পে রিকভার করবে, এর মাঝখানে যে 4-5 ম্যাচ ভিনিসিয়াস জুনিয়র পাবে, লেট হিম প্লে দ্য ওয়ে হি ওয়ান্টস টু প্লে। কারণ এটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট কেন? ভিনিসিয়াস জুনিয়র যদি এখান থেকে রেজাল্ট বের করতে পারে, তাহলে আমরা নেক্সট 6 মাসের বা নেক্সট 2 বছরের টার্গেট দেখতে পারবো ভিনিসিয়াসের মাঝখানে, যে আচ্ছা ঠিক আছে, উই ক্যান কিপ হিম অ্যাট রিয়াল মাদ্রিদ। কিন্তু এর মাঝখানেও যদি তার ফর্ম বাজে যায়, এর মাঝখানেও যদি সে ঘাউরামি করে, সে তার ইউজুয়াল প্যাটার্নে থাকে, দেন আই ডোন্ট সি হিম কন্টিনিউইং অ্যাট রিয়াল মাদ্রিদ। কারণ ভাই জিনিসপত্র অনেক বেশি চেঞ্জ তখন। এমবাপ্পে নাই, এমবাপ্পের বদলে সে স্টেপ আপও করতেছে না। এই জায়গায় আমি চাই যে রদ্রিগোকে অনেক বেশি ক্রুশাল মনে করা হোক, ভিনিসিয়াস জুনিয়রের সাথে হচ্ছে গিয়ে জুড বেলিংহামকে ক্রুশাল মনে করা হোক, তাকে ওই মানে ব্যাটনটা দেওয়া হোক, দ্যাট নাও ইউ মেক দোজ থার্ড ম্যান রানস। তোমার হচ্ছে কারোর জন্য কোনো কিছু স্যাক্রিফাইস করতে হবে না। এখন যদি আমরা কিলিয়ান এমবাপ্পের জন্য যতগুলো স্যাক্রিফাইস হয়েছে থ্রু আউট দ্য টাইম, সেগুলো সরায় দিই, প্রত্যেককে নিজের মতো করে খেলতে দিই এবং রেজাল্টটা বের করতে পারি, দ্যাট উড বি দ্য ওনলি পসিবল ওয়ে যেটা দিয়ে মাদ্রিদ ভালো ফুটবল খেলতেছে। বাট আদার দেন দ্যাট, মাদ্রিদের কিছু না কিছু স্যাক্রিফাইস করেই এই সিজনটা কাটাইতে হবে যদি কিলিয়ান এমবাপ্পে আপ টু দ্য মার্ক ফুটবল না খেলে। সো এখন দেখা যাক যে কি হয় না হয় বেটিসের এগেনস্ট ফার্স্ট ম্যাচ। সো ইয়েস গাইস, আনটিল দ্য নেক্সট টাইম, let's hope for the best this year and happy new year.